আজকে আমরা ইতিহাসের অন্যতম বড় আর অদ্ভুত এক সাইবার ডাকাতির গল্প শুনব। ভাবুন তো, এমন একটা ডাকাতি যেখানে কোনো বন্দুক, বোমা বা মুখোশধারী লোক ছিল না, ছিল শুধু কিবোর্ড আর মাউসের কয়েকটা ক্লিক, আর তা দিয়েই প্রায় বিলিয়ন ডলার চুরির চেষ্টা। চলুন এই ডিজিটাল ডাকাতির পেছনে রহস্যটা একটু খোলাসা করা যাক। পরিমাণটা শুনলে অবাক হতে হয়। প্রায় $1 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 10,000 কোটি টাকা। হ্যাকাররা ঠিক এই পরিমাণ টাকায় হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আর পুরোটাই হয়েছিল কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমে। আর এ কারণেই এটা ইতিহাসের অন্যতম বড় ব্যাংক ডাকাতির একটা চেষ্টা। কিন্তু এত বড় একটা ষড়যন্ত্রের প্রথম ক্লু কী ছিল জানেন? শুনলে অবাক হবেন, একটা ভাঙা প্রিন্টার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন আজকে দেখি কিভাবে অফিসের এক কোনায় পড়ে থাকা একটা সাধারণ প্রিন্টার আধুনিক যুগের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির রহস্য ফাঁস করে দিল। চলুন টাইম মেশিনে করে আমরা একটু 2016 সালের 4 ফেব্রুয়ারি তারিখে ফিরে যাই। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের কর্মীরা অফিসে এসে দেখেন তাদের একটা খুব জরুরি প্রিন্টার কাজ করছে না। প্রথমে তো সবাই ভাবল এটা একটা সাধারণ টেকনিক্যাল সমস্যা, হতেই পারে। কিন্তু ওরা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এটা ছিল এক বিশাল ষড়যন্ত্রের প্রথম অশনি সংকেত। ব্যাপারটা হলো, প্রিন্টারটা কিন্তু এমনি এমনি নষ্ট হয়নি। এই প্রিন্টারটার কাজ ছিল অটোম্যাটিক্যালি সব আর্থিক লেনদেনের রেকর্ড প্রিন্ট করা। হ্যাকাররা ইচ্ছে করে এটাকে অকেজো করে দিয়েছিল। কেন? যাতে তাদের পাঠানো ভুয়া লেনদেনের রেকর্ডগুলো সঙ্গে সঙ্গে কারো চোখে না পড়ে। এটা তাদের নিখুঁত পরিকল্পনারই একটা অংশ ছিল। এই ডাকাতিটা কিন্তু একদিনের কোনো ব্যাপার ছিল না। এর পেছনে ছিল প্রায় 1 বছরের লম্বা, নিখুঁত আর অত্যন্ত ধূর্ত একটা পরিকল্পনা। হ্যাকাররা একদম সময় নিয়ে, ধৈর্য ধরে তাদের ডিজিটাল ফাঁদটা পেতেছিল। দেখুন ওরা কিভাবে ধাপে ধাপে এগিয়েছিল। একেবারে 2015 সালের মে মাসে ফিলিপাইনে 4টা রহস্যময় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। প্রত্যেকটাতে মাত্র $500 করে রেখে প্রায় 9 মাস ওগুলো ফেলে রাখা হয়, যেন কারো কোনো সন্দেহই না হয়। এরপর 2016 সালের জানুয়ারিতে রাসেল আলম নামের একজনের চাকরির আবেদনের ছদ্মবেশে একটা ইমেল আসে ব্যাংকের কর্মীদের কাছে। যেই না কর্মীরা সেই ইমেলের অ্যাটাচমেন্টটা খোলে, ব্যাস একটা ম্যালওয়্যার সোজা ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ে। এরপর প্রায় 1 মাস ধরে হ্যাকাররা ব্যাংকের নেটওয়ার্কের ভেতরে একদম চুপচাপ ঘাপটি মেরে বসে সবকিছু নজর রাখছিল। হ্যাকারদের প্ল্যানটা প্রায় নিখুঁত ছিল বলতেই হয়, কারণ ওরা শুধু ব্যাংকের সিকিউরিটি সিস্টেমকেই টার্গেট করেনি, বরং পুরো গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সময় আর বিভিন্ন দেশের ছুটির দিনগুলোকেও একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এই পুরো চুরির ঘটনার কেন্দ্রে ছিল সুইফট সিস্টেম। এখন সুইফট জিনিসটা কি? এটা আসলে একটা খুব সুরক্ষিত গ্লোবাল মেসেজিং নেটওয়ার্ক, যেটা দিয়ে ব্যাংকগুলো নিজেদের মধ্যে টাকা লেনদেনের নির্দেশ পাঠায়। কিন্তু এখানে একটা জরুরি কথা আছে। সুইফট নেটওয়ার্ক নিজে যতই সুরক্ষিত হোক না কেন, যে ব্যাংকগুলো ওটা ব্যবহার করে তাদের নিজেদের সিস্টেমে দুর্বলতা থাকতেই পারে। হ্যাকাররা ঠিক এই সুযোগটাই নিয়েছিল। ওরা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে সুইফট নেটওয়ার্ক ব্যবহার করার অ্যাক্সেস পেয়ে গিয়েছিল, আর এটাই ছিল তাদের মূল লক্ষ্য। সাধারণত কি হয়, একটা ব্যাংক সুইফটের মাধ্যমে টাকা পাঠানোর জন্য অনুরোধ করে, অন্য ব্যাংক সেই অনুরোধটা ভালো করে যাচাই করে, আর তারপর টাকাটা ট্রান্সফার হয়। হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে তাদের হয়েই এই পুরো প্রক্রিয়াটা নকল করে ফেলেছিল। ওরা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভস ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একে একে 35টা ভুয়া ট্রান্সফারের অনুরোধ পাঠায়, আর তার মোট অঙ্ক ছিল $951 মিলিয়ন। ভাবা যায়? আর তাদের টাইমিংটা দেখুন, কি সাংঘাতিক! ওরা অ্যাটাকটা করল ঠিক বৃহস্পতিবার, বাংলাদেশে যখন অফিস খোলা। কিন্তু পরের দুদিন, শুক্র শনি, বাংলাদেশ বন্ধ। ওদিকে নিউ ইয়র্কে আবার শনি রবিবার উইকেন্ড, আর টাকাটা ফিলিপাইনে পৌঁছনোর কথা সোমবারে। সেদিন আবার চাইনিজ নিউ ইয়ারের জন্য ওখানেও সব বন্ধ। মানে বাংলাদেশ, নিউ ইয়র্ক, ফিলিপাইন, 3টে দেশের ছুটির দিনকে কাজে লাগিয়ে ওরা এমন একটা গ্যাপ তৈরি করল যে টানা 3 দিন কারো কিছু করারই সুযোগ ছিল না। কি অবিশ্বাস্য প্ল্যানিং! হ্যাকারদের পরিকল্পনা যতই নিখুঁত হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু পুরো $1 বিলিয়ন তারা চুরি করতে পারেনি। আর এর কারণ কোনো হাইটেক সিকিউরিটি সিস্টেম নয়, বরং একেবারে ভাগ্য আর কিছু অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। 35টা ট্রান্সফার রিকোয়েস্টের মধ্যে 30টাই নিউ ইয়র্ক ফেড প্রায় সাথে সাথেই আটকে দিয়েছিল। কিন্তু কিভাবে? কোনো অ্যালার্ম বেজেছিল কি? না, ঘটনাটা আরও অদ্ভুত। প্রথম অবিশ্বাস্য ঘটনাটা হলো, একটা লেনদেনের ঠিকানায় লেখা ছিল জুপিটার স্ট্রিট। এখন নিউ ইয়র্ক ফেডের অটোমেটেড সফটওয়্যারে জুপিটার শব্দটা একটা অ্যালার্ট ট্রিগার করে, কারণ ইরানের একটা নিষিদ্ধ জাহাজের নামও ছিল জুপিটার। এই রাস্তার নামের সাথে জাহাজের কোনো সম্পর্কই ছিল না, কিন্তু শুধু নামের এই মিলের কারণে প্রায় $850 মিলিয়ন লেনদেন আটকে যায়। কি অদ্ভুত ব্যাপার! এখানে কিন্তু শেষ না,
আরও $50 মিলিয়ন একটা লেনদেন আটকে গিয়েছিল আরও হাস্যকর একটা কারণে, আর সেটা হলো একটা সাধারণ বানান ভুল। হ্যাকাররা শ্রীলঙ্কার একটা এনজিওর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিল, কিন্তু তারা ফাউন্ডেশন শব্দটার বানান ভুল করে লিখে ফেলে ফ্যান্ডেশন। জার্মানির একটা ব্যাংকে বানান ভুলটা দেখে সন্দেহ করে আর সাথে সাথে লেনদেনটা থামিয়ে দেয়। ভাবুন একবার, একটা মাত্র অক্ষরের ভুলের জন্য বেঁচে গেল আরও $20 মিলিয়ন। তাহলে চলুন পুরো হিসাবটা এক নজরে দেখে নিই। মোট অনুরোধ করা হয়েছিল $951 মিলিয়ন। ভাগ্য আর সামান্য ভুলের কারণে $870 মিলিয়ন আটকে যায়, কিন্তু তারপরেও $81 মিলিয়ন মানে প্রায় 810 কোটি টাকা হ্যাকাররা বের করে নিতে সফল হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই যে $81 মিলিয়ন চুরি হয়ে গেল, সেটার কি হলো? হ্যাকাররা টাকাটা এমনভাবে উধাও করে দিয়েছিল যে তার খোঁজ পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই $81 মিলিয়ন সোজা ফিলিপাইনের সেই 4টা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে চলে যায়। ছুটির সুযোগ নিয়ে খুব তাড়াতাড়ি সেই টাকা ব্যাংক থেকে তুলে স্থানীয় ক্যাসিনোর সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়। ফিলিপাইনের কঠোর ব্যাংক গোপনীয়তার আইন আর ক্যাসিনোর মাধ্যমে মানি লন্ডারিংয়ের কারণে ওই টাকার আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। টাকাটা যেন বাতাসে মিলিয়ে গেল। তাহলে এত বড় কাণ্ডের পেছনে কারা ছিল? কোন হ্যাকার গ্রুপ এই কাজটা করেছে? আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলো এর পেছনে এক কুখ্যাত গোষ্ঠীর হাত খুঁজে পেয়েছে। এফবিআইয়ের তদন্তে বেশ কিছু ইন্টারেস্টিং সূত্র বেরিয়ে আসে। যেমন হ্যাকিংয়ের জন্য যে কোড ব্যবহার করা হয়েছিল তাতে কোরিয়ান ভাষার চিহ্ন পাওয়া যায়। যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর উৎস ছিল উত্তর কোরিয়া। আর সবচেয়ে বড় প্রমাণ হল হ্যাকিংয়ের এই কৌশলটা 2014 সালে সনি পিকচার্স হ্যাকিংয়ের কৌশলের সাথে হুবহু মিলে যায়। এই সব প্রমাণ একটাই দিকে আঙুল তোলে, উত্তর কোরিয়ার রাষ্ট্র সমর্থিত হ্যাকিং গ্রুপ ল্যাজারাস গ্রুপ। কিন্তু এই ঘটনার পরের কাহিনীটা আরও জটিল। অভিযোগ আছে যে এই ডাকাতির পর বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা নাকি তদন্তের সাহায্য না করে উল্টো একটা প্রাইভেট ফার্মকে দিয়ে ডিজিটাল প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন। এই কাজটা এফবিআই তদন্তকে আরও কঠিন করে দেয় এবং এর জের ধরে ব্যাংকের তৎকালীন গভর্নরকে পদত্যাগ পর্যন্ত করতে হয়। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যেখানে কিছু ডিজিটাল প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে এবং ভেতরের কিছু মানুষের ভূমিকাও প্রশ্নের মুখে, সেখানে এই $1 বিলিয়ন ডাকাতির পুরো সত্যটা কি আমরা কোনোদিনও জানতে পারব? এটা এমন একটা প্রশ্ন যা আজও সাইবার সিকিউরিটির জগতে